ওয়েলকাম টু দ্য গ্লোবাল অনলাইন ভিউজ। গ্লোবাল অনলাইন ভিউজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ফজলুস সাত্তার। গ্লোবাল অনলাইন ভিউজ একটি ইউটিউব চ্যানেল। এই চ্যানেল থেকে আমরা আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, ভূ রাজনীতি, আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা, অর্থনীতি, মানবাধিকার, জলবায়ুর পরিবর্তন এবং পরিবেশের ন্যায্যতার মতো বিষয়সমূহ নিয়ে কথা বলে থাকি। আমরা মূলত কথা বলে থাকি তৃতীয় বিশ্বের বা মেজরিটি ওয়ার্ল্ডের পার্সপেক্টিভ থেকে, চলতি সময়ের সবচেয়ে বার্নিং ইস্যুগুলোকে নিয়ে। সঙ্গত কারণেই আমরা আজকে আলোচনার জন্য বেছে নিয়েছি আফগানিস্তানকে। তবে আজকে আমরা আলোচনা করব আফগান যুদ্ধের অর্থনৈতিক দিক দিয়ে, অর্থাৎ এই যুদ্ধে কী পরিমাণ অর্থ ব্যয় হয়েছে এবং এই অর্থগুলো কোথা থেকে এসেছে এবং এর কারণে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ আফগান যুদ্ধে অর্থনৈতিকভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা হয়েছে এবং এই যে ক্ষতির অর্থ অর্থাৎ ব্যাপক ব্যয়, এই যুদ্ধ ব্যয়ের কারণে কারা লাভবান হয়েছে সেই প্রসঙ্গ নিয়ে আমরা আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখবেন। আমরা জানি 2001 সালের 11 সেপ্টেম্বর আল কায়েদার সদস্যরা যুক্তরাষ্ট্রের 4টি বেসামরিক বিমান ছিনতাই করে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনে আক্রমণ চালায়। ওই বর্বরোচিত হামলায় প্রায় 3000 লোক নিহত হয় এবং আরও অসংখ্য লোক আহত হয়। ওই ঘটনার প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র গ্লোবাল ওয়ার অন টেরর বা বিশ্বব্যাপী সন্ত্রাসবিরোধী যুদ্ধের ঘোষণা দেয়। পরের মাসে তারা আফগানিস্তানে আক্রমণ চালায় এবং এরপর ক্ষমতাসীন তালেবানদেরকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরিয়ে দেশটি দখল করে নেয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ন্যাটো এরপরে আফগানিস্তানে প্রায় 1,42,000 সৈন্য মোতায়েন করে। অবশ্য এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের একারই ছিল 1 লাখ সৈন্য। এই যুদ্ধে প্রায় 47টি দেশ অংশগ্রহণ করে। অবশ্য তাদের অংশগ্রহণের মূল কারণ ছিল যুক্তরাষ্ট্রের কাছে নিজেদেরকে বৈশ্বিক পরিসরে সন্ত্রাসবিরোধী যুদ্ধে অঙ্গীকারের বিষয়টি প্রমাণ করা, সুনির্দিষ্টভাবে বদলে ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের অঙ্গীকার প্রমাণ করার জন্য তারা যুক্তরাষ্ট্রের এই অভিযানকে সমর্থন জানায় এবং তাদের সৈন্য পাঠায়। এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইটালি এবং কানাডাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা শুধু তাদের সৈন্য মোতায়েনই সীমাবদ্ধ থাকেনি, তারা অর্থনৈতিকভাবেও এই যুদ্ধের ব্যয় বহন করে। 2001 সালের অক্টোবর মাস থেকে 2021 সালের আগস্ট মাস পর্যন্ত দীর্ঘ 20 বছরের আফগান যুদ্ধে প্রায় 1,76,200 লোক নিহত হয়। এদের মধ্যে বেসামরিক নাগরিকের সংখ্যা ছিল 46,319 জন এবং প্রতিপক্ষের যোদ্ধা বা অপোজিশন ফাইটারদের সংখ্যা ছিল 52,893 জন এবং মার্কিন সৈন্য সংখ্যা ছিল 2,324 জন। এদের মধ্যে অবশ্য 3,917 জন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের ঠিকাদারও ছিল এবং এর বাইরে 1,144 জন মিত্র বাহিনীর সৈন্য, ন্যাটো এবং অন্য অন্য যেসব দেশের সৈন্যরা সেখানে মোতায়েন হয়েছিল তারাও এই যুদ্ধে নিহত হয়। আফগান যুদ্ধের কারণে আফগানিস্তানের অভ্যন্তরে প্রায় 5.9 মিলিয়ন বা 59 লাখ লোক তাদের ঘর বাড়ি থেকে স্থানান্তরিত হয়। পাশাপাশি এই যুদ্ধের প্রভাব আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্তে ছড়িয়ে পড়ায় সেখানকারও 3.7 মিলিয়ন বা 37 লাখ লোক
তাদের ঘরবাড়ি থেকে স্থানচ্যুত হয়। নিঃসন্দেহে আফগান যুদ্ধে এই বিপুল পরিমাণ মানুষের প্রাণহানি এবং মানবিক বিপর্যয় বা দুর্ভোগ যাই আমরা বলি না কেন, তা আমাদের সকলের কাছেই অত্যন্ত দুঃখজনক এবং শোকাবহ ঘটনা। বিশেষ করে যারা এই যুদ্ধে হতাহত হয়েছে তাদের পরিবারের সদস্য এবং যারা বেঁচে আছেন তাদের কাছে এই ঘটনা অবশ্যই অত্যন্ত মর্মবেদনার কারণ। কিন্তু 2001 সাল থেকে 2021 সাল পর্যন্ত দীর্ঘ 20 বছর ধরে চলা এই যুদ্ধে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়েছে তাও একটি বড় উদ্বেগের বিষয়। কারণ এই ব্যয়ভার আরও কয়েক দশক ধরে বিশেষত আমেরিকার জনগণকে বহন করতে হবে এবং সেজন্য অনেকেই অর্থনৈতিকভাবে দুর্ভোগের শিকার হতে পারে। 2001 সালের 11 সেপ্টেম্বরে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনে আল কায়েদার আক্রমণে কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তা নিয়ে 2010 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিদ অ্যাডাম রোজ এবং এস ব্রুক ব্লুমবার্গ জরিপ পরিচালনা করেন। তাদের হিসাব মতে 9/11-এর ওই ঘটনায় $35 বিলিয়ন থেকে $109 বিলিয়ন এর আর্থিক বা অর্থনৈতিক ক্ষতি হয়েছে। তাদের ভাষ্যমতে এই আক্রমণে আরও বেশি আর্থিক ক্ষতি হতে পারত, কিন্তু মার্কিন অর্থনীতির ঘুরে দাঁড়ানোর সক্ষমতার কারণে বা রেজিলেন্সের কারণে সেই ক্ষতি হতে পারে নাই। অর্থাৎ আমরা যদি সর্বোচ্চ ক্ষতির পরিমাণও ধরি তাহলে দেখব যে 9/11-এ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনে আক্রমণের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষতির পরিমাণ ছিল $109 বিলিয়ন। কিন্তু এই চলতি মাসের অর্থাৎ সেপ্টেম্বর মাসের 1 তারিখে বোস্টন ইউনিভার্সিটির প্রফেসর নিতা সি ক্রাউফোর্ড একটি গবেষণা প্রকাশ করেন, যেই গবেষণাটির টাইটেল ছিল দ্য বাজেটারি কস্ট অব দ্য পোস্ট 9/11 ওয়ার, অর্থাৎ 9/11 2001 সালের 11 সেপ্টেম্বরের পরবর্তীতে যে সমস্ত ওয়ার হয়েছে সেই ওয়ারের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের কী পরিমাণের বাজেট থেকে খরচ হয়েছে তা ছিল এই গবেষণাটির শিরোনাম। সেখানে তিনি দেখিয়েছেন যে 2001 থেকে আগামী বছর পর্যন্ত অর্থাৎ 2022 সাল পর্যন্ত আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্রের যে ইতিমধ্যে খরচ হয়েছে এবং যে খরচের যে খাত রয়েছে তাতে মোট খরচের পরিমাণ দাঁড়ায় $2.313 ট্রিলিয়ন, অর্থাৎ $2.313 ট্রিলিয়ন। এই $2.313 ট্রিলিয়ন মধ্যে মার্কিন প্রতিরক্ষা বিভাগের বৈদেশিক কার্যক্রমের জন্য ব্যয় হয়েছে $1055 বিলিয়ন এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্টের জন্য খরচ হয়েছে $60 বিলিয়ন এবং এই যুদ্ধ বাবদ যে অর্থ ব্যয় হয়েছে সেই অর্থ যেহেতু মূলত পাবলিক ডেপ্ট বা সরকারি তহবিল থেকে ধার নেওয়া হয়েছে, সে কারণে সেই ডেপ্টের সেই ঋণের সুদ পরিশোধ করতে হয়েছে $532 বিলিয়ন। এর বাইরে এই যুদ্ধের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত জায়গায় সামরিক ঘাঁটি রয়েছে তার ব্যয় বেড়ে যায় $433 বিলিয়ন এবং যারা যুদ্ধ ফেরত যে সমস্ত অর্থাৎ যুদ্ধ থেকে যে সমস্ত ভেটারান বা সামরিক বাহিনীর লোকজন যুদ্ধ শেষ করে ফিরেছে
তাদের সেই ভ্যাটানদের, যুদ্ধফেরত অবসরপ্রাপ্ত ভ্যাটান, তাদের জন্য যে তাদের স্বাস্থ্য এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের কেয়ারের জন্য যে খরচ হয়েছে তা হলো $233 বিলিয়ন। এর মধ্যে অবশ্য আফগানিস্তানের পুনর্গঠনের জন্য $144 বিলিয়ন খরচ হয়েছে, যার সিংহভাগ টাকা অবশ্য বিভিন্ন কন্ট্রাক্টর অর্থাৎ ডিফেন্স ডিপার্টমেন্টের কন্ট্রাক্টর এবং বিভিন্ন এনজিও বা সিভিল সোসাইটি পেয়েছে। এইসব সিভিল সোসাইটির মূলত কাজ ছিল যে আফগানিস্তানে পাশ্চাত্যের মতাদর্শকে প্রচার করা বা তার একটা বলয় তৈরি করা, এবং এর বাইরেও তারা আফগান সেনাবাহিনীর প্রশিক্ষণ এবং তাদের বিভিন্ন সরঞ্জাম সরবরাহের জন্য $88 বিলিয়ন খরচ করেছে। এই হলো 2001 থেকে 2022 সাল পর্যন্ত আফগান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের খরচের পরিমাণ। আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র এই যে সর্বোচ্চ সংখ্যক সৈন্য ছিল 2011 সালে, যখন ন্যাটো সহ তাদের মোট সৈন্য সংখ্যা ছিল 1,42,000, তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের একারই সৈন্য সংখ্যা সেখানে আফগানিস্তানে মোতায়েন ছিল 1 লাখ। কিন্তু আফগান যুদ্ধের এই খরচ তো 2022 সালেই শেষ হয়ে যাবে না। এই যুদ্ধের খরচ আরও দীর্ঘদিন ধরে চলতে থাকবে, বিশেষ করে যারা যুদ্ধফেরত বা ওয়ার ভ্যাটান, তাদের স্বাস্থ্য, তাদের যে সমস্ত তারা ডিজেবল বা প্রতিবন্ধী হয়ে গেছে, নানা কারণে হতাহত হয়েছে, তাদের জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা, ক্ষতিপূরণ, এই সমস্ত বাবদ যে সমস্ত অব্লিগেশন রয়েছে অর্থাৎ কমিটমেন্ট রয়েছে, তা বাবদও আগামী যদি 2050 সাল পর্যন্ত হিসাব করলে আরও সেখানে $1100 বিলিয়ন অতিরিক্ত খরচ হবে। অর্থাৎ এই অর্থ খরচ হবে সে তাদের মেডিকেল এবং ডিসেবিলিটি কেয়ারের জন্য। অর্থাৎ এই 2050 সাল পর্যন্ত যদি আমরা হিসাব করি তাহলে দেখব যে নিতা সি ক্রাফোর্ডের মতে যে আফগান যুদ্ধ বাবদ মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বমোট খরচ হবে $3.413 ট্রিলিয়ন। আফগান যুদ্ধ এবং পোস্ট 9/11 অর্থাৎ সেই 2001 সালের 11 সেপ্টেম্বর পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার ভেটারানদের জন্য কী পরিমাণ বাজেট বেড়েছে তা নিয়ে একটি গবেষণা করেছেন লিন্ডা জে বিলমিস। এই গবেষণাটি মূলত হয়েছে ব্রাউন ইউনিভার্সিটির কস্ট অফ ওয়ার প্রজেক্ট অর্থাৎ যুদ্ধের খরচ শিরোনামে ওয়াটসন ইনস্টিটিউটের একটি প্রকল্প থেকে। চলতি বছরের অগস্ট মাসে প্রকাশিত ওই গবেষণায় লিন্ডা জে বিলমিস বলেছেন যে যুদ্ধের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার ভেটারানদের জন্য খরচের পরিমাণ দ্বিগুণ হয়েছে। তিনি উল্লেখ করেছেন যে 2001 সাল থেকে 2020 সাল পর্যন্ত সময়কালে এই খরচের পরিমাণ দ্বিগুণ হয়েছে। 2001 সালে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল বাজেটের 2.4% অর্থ ব্যয় হতো ওয়ার ভেটারান কেয়ারের জন্য, অর্থাৎ এই যুদ্ধফেরত যে সমস্ত সৈনিক তাদের বিভিন্ন স্বাস্থ্য থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার জন্য, সেখানে 2020 সালে এই অর্থের পরিমাণ দাঁড়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল বাজেটের 4.9%। লিন্ডা জে বিলসের মতে প্রকৃত অর্থে এই যে ভেটারানদের জন্য কী পরিমাণ অর্থের প্রয়োজন হবে, খরচ হবে, তা এখনই বোঝা যাবে না, কারণ এই খরচের পরিমাণটা যতই সময় যাবে ততই বাড়তে থাকবে এবং সত্যিকারের এক্সাক্ট যেটা হলো খরচের পরিমাণ বুঝতে কয়েক দশক লেগে যাবে, কারণ এই যুদ্ধফেরত ভেটারানদের বয়স যত বাড়বে বয়সের সাথে সাথে তাদের সুযোগ সুবিধা এবং চাহিদার পরিমাণও বাড়তে থাকবে। তার মতে আফগান যুদ্ধের কারণে এবং ইরাক যুদ্ধের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার ভেটারানদের পিছনে
তাদের বিশেষ করে মেডিকেল এবং প্রতিবন্ধকতা বা ডিসেবিলিটি বাবদ যে খরচের পরিমাণ সেটা আগের তুলনায় অনেক পরিমাণ বাড়বে, কারণ এই যুদ্ধে মার্কিন সেনাদের যে ডিসেবিলিটির পরিমাণ আগের তুলনায় অনেক বেড়েছে। ইতিমধ্যেই আফগানিস্তান এবং ইরাক থেকে আসা ওয়ার ভেটারানদের মধ্যে 40% তাদের লাইফ লং ডিসেবিলিটি অর্থাৎ সারা জীবন ধরে প্রতিবন্ধকতা সংক্রান্ত সুবিধা পাওয়ার জন্য সরকারিভাবে অনুমোদন পেয়েছে। আফগান যুদ্ধের এই যে বিপুল পরিমাণ অর্থনৈতিক ব্যয়, এর আরেকটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিক হচ্ছে সাধারণত যুদ্ধের জন্য জনগণের উপরে কর আরোপ করা হয়, এর পরিবর্তে আবার অনেক সময় যে ওয়ার বন্ড ইস্যু করা হয়। এই দুটোই হলো যুদ্ধের জন্য অর্থ সংগ্রহের সাধারণত প্রচলিত নিয়ম। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আফগান যুদ্ধের ক্ষেত্রে এর কোনো পথেই হাঁটেননি। তারা উল্টো এই যুদ্ধের পুরো খরচই করেছেন পাবলিক ডেপ্ট থেকে। কিন্তু পাবলিক ডেপ্ট নামে সরকারি তহবিল মনে হলেও বাস্তবে কিন্তু তা নয়, যদিও পাবলিক ডেপ্টের টাকা সরকারের অ্যাকাউন্টে জমা থাকে, কিন্তু এর মালিকানা এককভাবে সরকারের নয়। এই বিষয়টি বুঝতে হলে আমাদের কাছে পরিষ্কার হওয়া দরকার যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে পাবলিক ডেপ্ট কী। পাবলিক ডেপ্টে সাধারণত ব্যক্তিগত এবং দেশীয় ও বিদেশি কোম্পানির টাকা জমা থাকে, পাশাপাশি বিভিন্ন ট্রাস্টের টাকাও এখানে জমা থাকে, যার মধ্যে রয়েছে বিভিন্ন সামাজিক নিরাপত্তা তহবিল, নিরাপত্তা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর অবসরকালীন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধার তহবিল, হাইওয়ে ট্রাস্টের টাকা প্রভৃতি। এর বাইরেও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, তা হলো এই পাবলিক ডেপ্টে বিভিন্ন ইন্টার গভর্নমেন্টাল এজেন্সি বা আন্তঃসরকারের অর্থ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বিভিন্ন দেশের টাকাও থাকে, যার মালিক কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র নয়। সঙ্গত কারণেই এই পাবলিক ডেপ্ট থেকে টাকা নিতে গেলে তার জন্য সুদ পরিশোধ করতে হয়। যে কারণে আমরা আগেই উল্লেখ করেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রকে আফগান যুদ্ধ বাবদ এ পর্যন্ত $532 বিলিয়ন এই পাবলিক ডেপ্ট থেকে ঋণ নেওয়ার কারণে, পাবলিক ডেপ্টের কারণে তাদেরকে সুদ পরিশোধ করতে হয়েছে। এবং এই সুদ পরিশোধের বিষয়টি কিউমুলেটিভ ওয়েতে ক্রমাগতভাবে বাড়তে থাকবে। অর্থাৎ একটা বিষয় যারা যুদ্ধ বা এই সমস্ত অর্থনীতির বিষয়ে সাধারণ ধারণা রাখেন, তারা সকলেই জানেন যে একটা যুদ্ধ যেগুলো সাধারণত তার জনগণের উপরে কর আরোপ বা ওয়ার বন্ড ইস্যুর মাধ্যমে হয়ে থাকে, সেই খরচ সাধারণত তুলনামূলকভাবে পাবলিক ডেপ্ট থেকে খরচ করা যুদ্ধের তুলনায় অনেক কম হয়ে থাকে। অর্থাৎ পাবলিক ডেপ্ট থেকে আপনি টাকা নিয়ে যদি যুদ্ধ পরিচালনা করতে যান, তাহলে শুধু যুদ্ধের বিভিন্ন সেনা মোতায়েনের খরচ, সরঞ্জামের খরচ, সেগুলোই শুধু খরচ না, তার বাইরেও এই যে পাবলিক ডেপ্ট থেকে যে আপনি টাকা নিলেন, ঋণ নিলেন, সেই ঋণের যে সুদ, সেই সুদও কিন্তু এই যুদ্ধের খরচের মধ্যে পড়ে এবং যার ফলাফল কিন্তু চলতে থাকে দীর্ঘমেয়াদী। অর্থাৎ এই সুদের টাকা আপনি পরিপূর্ণভাবে শোধ না করা পর্যন্ত, অর্থাৎ মূল যে ঋণের টাকা, সেই টাকা শোধ না হওয়া পর্যন্ত এই ঋণের সুদ প্রদান অব্যাহতভাবে চলতে থাকবে। সঙ্গত কারণেই আমরা বুঝতে পারি যে এই সুদ প্রদানের চলতে থাকবে দশকের পর দশক ধরে। সঙ্গত কারণেই আমরা বুঝতে পারছি যে আফগান যুদ্ধের যে এই ব্যয়ভার বহন করতে আরও কয়েক দশক সময় লাগবে এবং যা আগামী মার্কিন প্রজন্মের উপরে, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের উপরে বড় ধরনের একটি অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়াবে, যা তাদের ভবিষ্যৎ জীবনযাত্রা এবং ভবিষ্যৎ অর্থনীতির জন্য বড় ধরনের
উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বিষয়টি জানার পরও মার্কিন যুক্তরাষ্ট্র কেন আফগানিস্তানে এত বিপুল পরিমাণ অর্থ এবং জীবনের অপচয় ঘটালো? কারণ আফগান যুদ্ধে শুধু যে অর্থ ব্যয় হয়েছে তা না, সেখানে মার্কিন সেনাবাহিনীর সদস্য, তাদের ঠিকাদাররাও জীবন দিয়েছে। এই প্রশ্নের পাশাপাশি সঙ্গত কারণে আরেকটি প্রশ্ন এসে যায় যে আফগানিস্তানে এই যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হলো যুদ্ধ করতে গিয়ে, সেই যুদ্ধের ফলে এই অর্থ ব্যয় থেকে কারা সবচেয়ে বেশি লাভবান হয়েছে? এই বিষয়টির উত্তর খুঁজতে গেলে আমাদেরকে দ্বারস্থ হতে হবে চলতি বছরের 13ই সেপ্টেম্বরে প্রকাশিত যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির কস্ট অফ ওয়ার প্রজেক্ট থেকে প্রকাশিত একটি গবেষণার, যে গবেষণাটি করেছেন উইলিয়াম ডি হার্টুং। তার গবেষণার শিরোনাম ছিল প্রফিট অফ ওয়ার, কর্পোরেট বেনিফিশিয়ারিজ অফ দ্য পোস্ট 9/11 পেন্টাগন স্পেন্ডিং সার্চ। অর্থাৎ 9/11 পরবর্তীতে আফগানিস্তান সহ যেই সব দেশে যুক্তরাষ্ট্র যুদ্ধ করেছে, সেই যুদ্ধের ফলে পেন্টাগনের যে বিপুল পরিমাণ অর্থ খরচ হয়েছে, সেই অর্থের কারণে যে কর্পোরেট ওয়ার্ল্ড যেভাবে বেনিফিটেড হয়েছে সে সংক্রান্ত ছিল এই গবেষণাটি। ওই গবেষণাটিতে উইলিয়াম ডি হার্টুং উল্লেখ করেছেন যে 2001 সাল থেকে গত বছর অর্থাৎ 2020 সাল পর্যন্ত পেন্টাগন এই বিভিন্ন যুদ্ধ সহ বিভিন্ন ক্ষেত্রে যে অস্ত্রশস্ত্রের পিছনে যে টাকা খরচ করেছে, তার 1/4 থেকে 1/3 কন্ট্রাক্ট গিয়েছিল মাত্র 5টি কোম্পানির কাছে। যে 5টি কোম্পানি এই সমস্ত কন্ট্রাক্ট পেয়েছে, এই কোম্পানি 5টি হলো লকহিড মার্টিন্স, রেথিয়ন, বোয়িং, জেনারেল ডাইনামিক্স এবং নর্থ্রপ গ্রুম্যান। অর্থাৎ এই 5টি কোম্পানি মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিশ্বব্যাপী বিভিন্ন দেশে শেষে যে যুদ্ধের প্রচেষ্টা বা যুদ্ধে অংশগ্রহণ, এই ক্ষেত্রে যে ব্যয়ভার, সেই ব্যয়ভারের একটা উল্লেখযোগ্য সংখ্যক পেয়েছে তাদের অস্ত্র সরবরাহের মাধ্যমে। কারণ 5টি কোম্পানি কিন্তু তারা সামরিক অস্ত্রশস্ত্র সরবরাহকারী শীর্ষ প্রতিষ্ঠান। উইলিয়াম ডি হার্টুংয়ের এই গবেষণায় আরও খুব স্পষ্ট করে বলা হয়েছে যে এই সময়কালে অর্থাৎ গত 2001 থেকে 2020 সাল পর্যন্ত পেন্টাগন যে খরচ করেছে তার মধ্যে $2.1 ট্রিলিয়ন কন্ট্রাক্ট পেয়েছে এই 5টি কোম্পানি। কাজেই এই থেকে আমরা খুবই পরিষ্কার যে আসলে এই আফগানিস্তান যুদ্ধের কারণে কারা সবচেয়ে বেশি অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে। উপসংহারে আমি যে কথাটি বলতে পারি, আমরা সকলেই বুঝতে পারছি যে আফগান যুদ্ধের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তা হলো আফগানিস্তানের জনগণ। এ নিয়ে কোনো দ্বিধা বা বিতর্কের কারণ হতে পারে না, কারণ বিপুল সংখ্যক আফগান জনগণ এই যুদ্ধে জীবন দিয়েছে, তাদের সম্পদহানি হয়েছে, তাদের দেশ একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং প্রায় 59 লাখ লোক তাদের ঘর বাড়ি ছেড়ে স্থানচ্যুত হয়েছে। কিন্তু এর বাইরেও আফগান যুদ্ধে ক্ষতিগ্রস্তদের যে আরেকটি দিক, তা হলো যে আফগানিস্তানের বাইরেও মার্কিন জনগণ এই যুদ্ধের যে বিপুল পরিমাণ খরচ, সেই খরচের কারণে তারাও কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। কারণ এই যুদ্ধের যে ব্যয়ভার, যা আগামী 2050 সাল নাগাদ $3.413 ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়াতে পারে। এই যে $3.413 ট্রিলিয়ন মার্কিন ডলার যুদ্ধের ব্যয়ভার, এর সুদ অবশ্যই মার্কিন জনগণকে প্রদান করতে হবে এবং এই পরিমাণটা ক্রমাগতভাবে আরও কিউমুলেটিভ হয়ে, আমি যেটা বলছি যেটা হলো সুদে আসলে আরও বাড়তে থাকবে। অর্থাৎ এই সুদ পরিশোধের যে পর্যায়ক্রম সময়কাল, তা কিন্তু সামনের আরও কয়েক দশক ধরে
চলবে। ফলে সাময়িকভাবে বর্তমানে মার্কিন জনগণ এই যুদ্ধের যে প্রভাবের ফলে যে অর্থনৈতিক ক্ষতি, তার দায়ভারের বিষয়টি অনুভব না করলেও ব্যক্তিগত জীবনে কিন্তু ভবিষ্যৎ যারা মার্কিন জনগণ আগামীর অর্থাৎ ভবিষ্যৎ আমেরিকান যে প্রজন্ম, তাদেরকে এই যুদ্ধের ক্ষয়ক্ষতির অনুভব করতে হবে, তাদেরকে এই যুদ্ধের দায়ভার বা অর্থনৈতিক বোঝা বহন করতে হবে। সেই অর্থে আমরা যদি বিবেচনায় নেই, তাহলে আমাদেরকে বলতে হবে যে আগামীর যারা মার্কিন নাগরিক, মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভবিষ্যৎ প্রজন্ম, তারাও কিন্তু আফগান যুদ্ধের ক্ষতির শিকার বা ক্ষতিগ্রস্তদের তালিকায় তাদের নাম অবশ্যই উঠবে। এই তথ্যের মাধ্যমে আমি আমার আজকের আলোচনা এখানেই শেষ করছি। আশা করি আগামীতে আবার নতুন একটি এপিসোড নিয়ে, নতুন বিষয় নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে মন্তব্য করে আমাদেরকে জানাবেন, কারণ আপনাদের অনুপ্রেরণা, আপনাদের উৎসাহ আমাদের ভবিষ্যতের পাথেয় হয়ে থাকবে। আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো না লেগে থাকে, এ ব্যাপারে কোনো ভিন্ন মত থাকলে তাও আমাদেরকে জানাবেন, কারণ আমরা ভিন্ন মতকে সবসময় গ্রহণ করে থাকি সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে, কারণ আমরা বিশ্বাস করি বৈচিত্র্যের মধ্যেই সবচেয়ে সৌন্দর্য নিহিত রয়েছে। এবং অবশ্যই আপনারা যদি আমাদের এই চ্যানেলটি পছন্দ করে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটিতে লাইক দিবেন এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপনারা আপনাদের পরিচিত জনদের মধ্যে ছড়িয়ে দিবেন বা শেয়ার করবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন।